কোনো একটা দল ক্ষমতায় থাকলে অনেক কিছু জানা যায় না, বা অনেক কিছু এমনভাবে ধামাচাপা দেওয়া হয়, এমনভাবে চাপিয়ে রাখা হয়, জানা যায় না। আওয়ামী লীগ 17 বছর, এটা জ্যানতেন প্রক্রিয়া ছিল না, এটা ছিল ভয়াবহ রূপে। বলা হয় আওয়ামী লীগ ফিরে আসলে আবার ভয়াবহ হবে। আর কি ভয়াবহ হবে আমি জানি না। ভয়াবহ রূপে ছিল, অনেক কিছু ঘটে যেত, যে ঘটনাগুলো জানলেও মুখ দিয়ে বলা তো দূরের কথা, লিখা তো দূরের কথা, ভাবভঙ্গিতেও প্রকাশ করা যেত না। সেরকম একটি খবর আমাদের সামনে, এবং এটা বাস্তবতা। এটা আওয়ামী লীগকেও মেনে নিতে হবে। আওয়ামী লীগ কর্মীরা যারা বিশ্বাস করেন, যারা নির্যাতিত, তারাও খুব বিশ্বাস করেন, সাধারণ মানুষ অনেকে বিশ্বাস করেন। খবরটা খুবই আমার কাছে সেন্সিটিভ মনে হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মানবজীবীর অনলাইনে খবরটা আছে, বলা হচ্ছে আমাকে হত্যা করতে কর্নেল জিয়াকে নির্দেশ দেওয়া হয়। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগটা কিন্তু খুবই সেন্সিটিভ। দেখেন, সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া, ধরে নিলাম তিনি যদি আওয়ামী লীগ বিরোধীও হন, ধরে নিলাম, তারপরেও তো তিনি সেনাপ্রধান। আমি সবসময় যে বলি, প্রধানমন্ত্রীর চেয়ারে কে আছেন, শেখ হাসিনা না ডক্টর ইউনূস, সেটা বিবেচনা। চেয়ারটা আমার দেশের প্রধানমন্ত্রী, সেই চেয়ারটার একটা সম্মান এবং মহত্ব আছে। রাষ্ট্রপতির চেয়ারে আব্দুল হামিদ সোপ্পু না বদরুদ্দোজা চৌধুরী, সেইটা অবশ্যই পরের ব্যাপার, কিন্তু আগে সেই চেয়ারের মর্যাদা। খবরটা যেটা বলা হচ্ছে, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাবেক এই সেনাপ্রধান গত 5 আগস্টের আগেও পরে আলোচনার সামনের সারিতে চলে আসেন। 5 আগস্টের সময় তিনি ওপেনলি ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিয়েছিলেন। এর আগে সমসাময়িক ঘটনাবলী নিয়ে স্ট্যাটাস দেন, যা নিয়ে ব্যাপক তোলপাড় হয়। সম্প্রতি তিনি বিজিবি, র্যাব, এসএসএফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা শিরোনামে 6 পর্বের তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয়। অফিসে কার্যরত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেওয়া হয়। নাটকীয় এই বিষয়গুলো কিন্তু আমরা যখন ঘটে তখন জানি না, জানার সুযোগ থাকে না, বা এই যে ঘটনাগুলো জানলে কি হতো আমি জানি না, ধামাচাপা দেওয়া হয়। ভেতরকার অনেক খবর বেরোয় আসছে আস্তে 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 আস্তে। এবং কি হয় সেন্সিটিভ জায়গাগুলোতে, ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমা নির্ণয় যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন। পরবর্তী আধা ঘন্টা বৃষ্টিতে তন্নতর করে বোমা খোঁজা হয়। আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি, এবং এটা লম্বা অপেক্ষার পর বিনীতিতে বোমা মুক্ত ঘোষণা করা হয়। আমি জগলুলকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। জগলুল জানালেন তিনি তার অফিসার মেজর সুমনের কাছে জানতে পেরেছেন যে কর্নেল জিয়াকে আমাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, শুনে আমার মেরুদণ্ড নিয়ে একটি শীতল স্রোত বয়ে যায়। মানে একজন মেজর সেনাপ্রধানকে কি বলেছেন। বিজেপিতে ডেপুটেশনে যাওয়া অনেক অফিসার শেষ পর্যন্ত অনৈতিক কাজে জড়িয়ে পড়েন, তিনি বলছেন। তবে সৌভাগ্যক্রমে বেশিরভাগ অফিসার এখনও তাদের নীতিবোধ অটুট রেখে চলেন। আগে সাধারণত পদোন্নতি বঞ্চিত বা কম গুরুত্বপূর্ণ অফিসারে সেখানে পাঠানো হতো, কিন্তু একসময় সবাই বুঝে যায় বাহিনীতে ভালোভাবে চালাতে যোগ্য অফিসার দরকার আছে। তিনি বিজেপি সম্পর্কে তার অভিজ্ঞতাগুলো বলেছেন। দ্বিতীয় অংশে তিনি বলছেন, যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি পীড়া দিত তা ছিল র্যাবে প্রেষণে থাকা আমাদের অফিসারদের দ্বারা সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী ও সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা। র্যাবের বিরুদ্ধে অভিযোগটা খুবই গুরুতর ছিল। তরুণ কেরিয়ারমুখী অফিসারদের র্যাবে পাঠানো হতো। সেখানে কিছুদিন কাজ করে তারা এমন এক চরিত্র নিয়ে ফিরত যেন তারা পেশাদার খুনি। একই প্রবণতা পরিলক্ষিত হয়েছিল জুনিয়র কমান্ডিং অফিসার, জেসিও, নন কমান্ডিং অফিসার, এনসিও ও সৈনিকদের মধ্যে। দেখেন, র্যাব সম্পর্কে সাবেক এই সেনাপ্রধানের যারা র্যাবে যেতেন তাদের সম্পর্কে তার লিখা। তৃতীয় অংশে তিনি বলছেন, এক পর্যায়ে নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী, শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা, এমএসপিএম এর তার কোর্সমেট কর্নেল, এখন মেজর জেনারেল মহবের ঘনিষ্ঠতার সুবাদে কর্নেল জিয়া আমার নির্দেশে চ্যালেঞ্জ করা শুরু করে। আমার আর কোনো উপায় ছিল না, আমি তাকে রেললাইনের পশ্চিম পাশের ক্যান্টনমেন্ট পার্সোনা নন গ্রাডা, মানে অবাঞ্ছিত ঘোষণা করি। এটা বলছেন তিনি। তবে পূর্ব পাশের বা আবাসনটিতে ওনাকে থাকতে তার ছাড় দিয়েছিলাম, মানে মেজর জেনারেল মিজানকে এই সিদ্ধান্ত কার্যকর করতে বলি। কর্নেল জিয়া পরিস্থিতির গুরুত্ব তখনই পুরোপুরি বুঝেছেন যখন মিলিটারি পুলিশ তাকেও তার স্ত্রীকে সেনানিবাসের ভেতরে সিএমএইচে যাওয়ার পথে চেকপোস্টে আটকে দেয়। এগুলো আমাদের জানা ছিল না। অল্প কিছুদিনের মধ্যেই এমএসপিএম, সেখান থেকে বলা হচ্ছে যে এমএসপিএম আমাকে ফোন করে জানতে চাইলেন একজন চাকরিরত অফিসারকে অবাঞ্ছিত ঘোষণা করা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে কিনা, এটা বিশেষ কোনো পদক্ষেপ। আমি বললাম, এটা ব্যতিক্রমী ব্যবস্থা, যদি তুমিও চিফের আদেশ অমান্য করো তাহলে তোমাকেও এই পরিণতি ভোগ করতে হবে।
যিনি জানতে চেয়েছিলেন। চতুর্থ অংশ বলছেন, সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি নির্দেশ দিলাম ডিজিএফআই, বিজিবি কিংবা র্যাবের বদলি পেয়ে যারা যাচ্ছেন অথবা সেখান থেকে ফিরে আসছেন সবাই যেন নতুন জায়গায় যোগ দেওয়ার আগে কিংবা সেখান থেকে ফেরার পর আমার সঙ্গে দেখা করে। তিনি এসবে গেলে কি হয় সেটা সম্পর্কে তিনি জেনেছেন। একজন পেশাদার মানুষ এইসব জিনিস করলেন। পঞ্চম পর্বে তিনি বলছেন, আমি একটু বিরক্ত করছি আপনাদেরকে, কারণ আমাদের এই পয়েন্টগুলো জানা দরকার। একদিন সেনাপ্রধান কার্যালয়ে বোমা আতঙ্ক হয়, যেটা আমি বলছিলাম। জানাচ্ছেন যে তাকে মেজর জগরুল যিনি জ্বালানেন, যে তিনি তার এক অফিসার কাছ থেকে শুনেছেন যে কর্নেল জিয়াকে তাকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই জায়গায় বলছেন, বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা। ব্রিগেডিয়ার জেনারেল জগরুলও আমার নিরাপত্তার জন্য অন্যান্য আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেন। বিশেষ করে প্রতি সকালে আমার অফিস ও বাসা পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করার ব্যবস্থা করা হয়। আমি এরপর ফরমেশন অফিসারদের এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব অপারেশন বা ক্রসফায়ারের বর্বরতা এতে জড়িতদের সম্ভাব্য পরিমাণ সম্পর্কে সরাসরি বলতে শুরু করি। এই ক্রসফায়ার সম্পর্কে বলার কারণেই হয়তো কর্নেল জিয়াকে, তৎকালীন কর্নেল জিয়াকে এই দায়িত্ব দিয়ে হয়েছিল। বিশেষ করে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কোর্সে আসা অনেক অফিসারকে একসঙ্গে সতর্ক করার সুযোগ পাই, তবুও দেশ জুড়ে পত্রিকায় ক্রসফায়ারের খবর আসতে থাকে। আমি বিরক্ত হয়ে উঠি। এক পর্যায়ে সিদ্ধান্ত নেই র্যাব, ডিজিএফআই আর বিজিবিতে আর কোনো অফিসারকে পোস্টিং দেব না। আমার মনে হয় সেই সময়টা এমন অবস্থাই হয়েছিল। যাই হোক, একজন সেনাপ্রধান যখন এই বিষয়ে সেন্সিটিভ হয়ে যান, তিনি শক্ত হতে থাকেন। আমি জানি না যে ওই যে বলে চাবি, যেখানে চাবি যদি অন করা না হয় তাহলে তো কোনো কিছুই কাজ করে না। এখন হয়তো সাবেক সেনাপ্রধান হিসেবে তিনি চেষ্টা করেছেন, কিন্তু সত্যিকার অর্থেই সেই সময়ে যদি ক্রসফায়ার বন্ধ হতো তাহলে অনেক কিছুই সিনারিও অনেক অন্যরকম হতে পারতো কিনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।